এই যে ইন্সপেক্টর, আপনাকে আমি আগেই বলেছিলাম এই শতদল মুখার্জি আমার ভাগ্নিকে জোর করে তাদের বাড়িতে আটকে রেখেছিল, এমনকি একবার মারার প্ল্যান অবধি করেছিল। তখন আমার ভাগ্নি কিছুই বুঝতে পারেনি, বয়সটা কম তো। এখন সে বুঝতে পেরে আমাদের কাছে ফিরে এসেছে। এমনকি ওই যে আমাদের জামাইবাবু বিক্রম সেন, উনিও শতদলের কথা শুনে আমাদের ভুল বুঝছেন। অননার বড় মামার কথা শুনে ইন্সপেক্টর বললেন, ঠিক আছে, অননা ম্যাডামকে আগে ডাকুন, তার সাথে কথা বলি, তারপর দেখছি ব্যাপারটা। অনন্যার বড় মামা বললেন, ওকে ডাকার কি আছে, ও তো বাচ্চা মেয়ে, নিজের ভালো মন্দ ঠিক মতো বোঝে না। এখানে আসলে শতদল ওকে কথার জালে আবার ফাঁসাবে। শতদল বলল, আমি প্রথমে একটা কথাও বলবো না ইন্সপেক্টর, যা বলার আপনি আগে বলবেন, তারপর আমি বলবো। অনন্যার মামারা রেগে তেড়ে এসে বললেন, অনন্যা এখানে আসবে না, যা করার করে নাও। বিক্রমবাবু এবার জোর ধরে বললেন, আমার মেয়েকে আমরা এখান থেকে না নিয়ে কোথাও যাব না, ওকে ডাকো, ওর সাথে কিছু কথা আছে আমাদের। অবশেষে অনেক বাগবিতণ্ডার পরে অনন্যার মামারা বাধ্য হয়ে অনন্যাকে ডেকে পাঠালেন। অনন্যা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে, শতদল তাকিয়ে আছে তার দিকে। একদিনে মেয়েটা কেমন যেন আরও শান্ত হয়ে গেছে। এই শান্ত ভাবটা যেন ঝড়ের পূর্বাভাস। সবার মাঝখানে এসে দাঁড়ালো সে। শতদল তাকিয়ে আছে অনন্যার দিকে। শতদল যদি অনন্যার কথা শুনে গতকাল অনন্যার কাছে যেত, তাহলে এই শান্তশিষ্ট মেয়েটার মধ্যে এতটা জেদও থাকতে পারে তা তার জানা হতো না। মনে মনে হাসলো শতদল। ভালোবাসা কি এমনই হয় যে মানুষগুলো তাকে মেরে ফেলতে পারে? তাদের ডেরায় অনন্যা এসেছে শুধুমাত্র শতদলের উপর অভিমান করে। শতদল তখনও তাকিয়ে আছে অনন্যার দিকে। সমুদ্র এসে বলল, তুই একটা কথাও বলবি না দাদা, মেয়েটা এমনিতেই রেগে আছে, আবার তোর কথা শুনে বেঁকে বসতে পারে। ভালো কথা তো তুই বলতে জানিস না। শতদল সমুদ্রের দিকে তাকাতেই সমুদ্র চুপ হয়ে গেল। ইন্সপেক্টর বললেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে, আপনি কিন্তু সব সত্যি বলবেন। অনন্যা ঘাড় নাড়ল। আপনার সাথে শতদল বাবুর বিয়ে হয়েছে? হ্যাঁ। উনি কি আপনার উপর কোনো নির্যাতন করতেন? না। কিন্তু আপনার মামারা তো অন্য কথা বলছেন। মামারা পুরো সত্যিটা জানেন না। শতদল বাবু আমাকে কোনো নির্যাতন করেননি, বরং আমাকে ভালোভাবেই তার কাছে রেখেছিলেন। তাহলে আপনি কেন এখানে না বলে চলে এসেছেন? আমি কারোর কাছে বোঝা হয়ে থাকতে চাই না। শতদল বাবু ভীষণ ভালো মানুষ, কিন্তু আমি তার যোগ্য নই। আমি খুব তাড়াতাড়ি এই বিয়ে থেকে তাকে মুক্তি দেব। আর আমার মা বাবার নামে যেসব সম্পত্তি এখানে আছে তা মামাদের নামে করে দেব। তারপর বাবা আর আমি বাকিটা জীবন গ্রামের বাড়িতে কাটিয়ে দেব। আমার আর অশান্তি ভালো লাগছে না। কিসের অশান্তি? আপনাকে কেউ জোর করছে কোনো ব্যাপারে? অনন্যার বড় মামা সাথে সাথে বললেন, কে জোর করবে অনন্যাকে? ও বড় হয়েছে, নিজের ডিসিশন নিজেই নিতে পারে। ইন্সপেক্টর হেসে বললেন, এই তো একটু আগে বললেন ওর বয়স কম, ও নিজের ভালো মন্দ নিজেই বোঝে না, আর এখন অন্য কথা বলছেন। শতদল বলল, ইন্সপেক্টর, আমি আমার ওয়াইফের সাথে একটু কথা বলতে পারি? ইন্সপেক্টর বললেন, হ্যাঁ নিশ্চয়ই। শতদল এগিয়ে গেল অনন্যার কাছে। অনন্যার হার্টবিট ফার্স্ট হয়ে গেল। এত রাগ অভিমান যেন এক নিমেষেই হারিয়ে গেল। শতদলকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই এই মুহূর্তে। যেন একবার ডাকলেই তাকে ছুটে যেতে হবে। তবুও নিজেকে যতটা সামলে রাখা যায় তার চেষ্টা করতে লাগলো। এই অশান্তি আর ভালো লাগছে না তার। হাই অনন্যা, বলুন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে? আপনি তো ভুল কিছু করেননি। করেছি, নয়তো আজ এই বাড়িতে আমাকে আসতে হতো না। তোমার যা ডিসিশন নেওয়ার তা তুমি হয়তো ঠান্ডা মাথাতেই নিয়েছো। আমি সেটা পরিবর্তন করার কথা তোমাকে বলবো না। শুধু একটা কথা বলতে চাই, বাড়ি চলো, তুমি এখানে সেফ নও। অনন্যার বড় মামা বললেন, দেখছেন ইন্সপেক্টর, আপনাদের সামনে কেমন ওর ব্রেন ওয়াশ করছে শতদল। মেয়েটা এখানে বড় হলো, মানুষ হলো, আর ও এখানেই সেফ নয়। শতদল কোনো কথার গুরুত্ব না দিয়ে অনন্যার দিকে তাকিয়ে বলল, প্লিজ অনন্যা, বাড়ি চলো, তারপর তোমার যা সিদ্ধান্ত হবে আমি তাই মেনে নেব। অনন্যা বড় অসহায় এই মুহূর্তে। শতদল কি কোনোদিন ওকে মেনে নেবে স্ত্রী হিসেবে? তাহলে কেন এই অনিশ্চয়তা? তার থেকে সবকিছু ছেড়ে বেরিয়ে আসা ভালো। শতদল আরও একটু অনন্যার কাছে গিয়ে বলল, প্লিজ বাচ্চা বউ, আর রাগ করো না, বাড়ি চলো। বাচ্চা বউ শুনে অনন্যা এবার শতদলের চোখের দিকে তাকালো। বেশিক্ষণ তাকানো যায় না, যেন মনে হয় অনন্যার মনের কথা সব পড়ে ফেলবে।
অনন্যা ইন্সপেক্টরকে বলল, আমি একটু শতদল বাবুর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। শতদল সাথে সাথে বলল, হ্যাঁ ইন্সপেক্টর, আমরা একটু আলাদা করে কথা বলতে চাই। বাড়ির গুরুজনেরা এখানে আছে, ঠিকমতো বউকে ভালোবেসে মানাতে পারছি না, একটু আলাদা করে কথা বললে ভালো হয়। অনন্যার মামারা বললেন, আলাদা করে কথা বলার দরকার নেই, যা বলার এখানেই বলতে হবে। শতদল বলল, ছি মামা বাবু, মেয়ে জামাই একটু আলাদা করে কথা বলতে চায়, তাতেও আপনারা ঢুকে পড়ছেন। এক তো আমার বাচ্চা বউটা রেগে আছে আমার প্রতি, আমি তার কথা শুনিনি বলে, এখন আবার আপনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন। সমুদ্র পাশ থেকে নিজের হাসিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অনন্যা রেগে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্র কান ধরে ইশারা করে বলল, সরি বৌঠান। শতদল বলল, তাহলে আমরা একটু আলাদা করে কথা বলে নিই। শতদল আর অনন্যা ছাদে গেল। অনন্যা ছাদে দরজাটা বন্ধ করে দিল। এই সব নাটক বন্ধ করুন। আর বাচ্চা বউ কেন বলছেন? যা বাবা, বাচ্চা বউকে বাচ্চা বউ বলবো না? না, আমি বাচ্চা না। বাচ্চা না হলে কেউ এমনভাবে রাগ করে চলে আসে? আমি কোনো হঠকারিতার ডিসিশন নিইনি, যা করেছি ভেবে করেছি। অনন্যা, শুনছি, বলুন। ওই অনন্যা, বললাম তো শুনছি, বলুন। আমার দিকে তাকাও। আমি চোখ দিয়ে শুনি না, কান দিয়ে শুনি। আপনি বলুন, আগে তাকাও, তারপর বলবো। অনন্যা তাকালো শতদলের চোখের দিকে। গতকালের জন্য সরি। সকাল থেকে অনেকবার ফোন করব ভেবেছিলাম গতকাল, কিন্তু করার সাহস হয়নি। আসলে তোমাকে অপশান বা মানসিকভাবে ব্যবহার করতে চাইনি। গতকাল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। মোহিনী আর আমার মেয়ের মৃত্যু দিন ছিল। অনন্যা কথাটা শুনে অবাক হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় শতদল অনন্যার মুখ হাত দিয়ে আলতো চেপে ধরল। আমার কোনো সান্ত্বনার প্রয়োজন নেই অনন্যা, তাই তুমি চুপ করে আজ আমার কথাগুলো শোনো। হ্যাঁ, আমার কাছে এই বিয়েটা একটা নাটক ছিল। আমি এই বিয়েটাকে মেনে নিইনি, কিন্তু ধীরে ধীরে আমি একটা মায়াতে জড়িয়ে পড়েছি। এই মায়ার নাম পিছু টান। তাই বারবার ছুটে গেছি তোমার কাছে, কোনো না কোনো বাহানায়। কিন্তু তোমাকে কাছে টানার সাহস আমার ছিল না। মনে হয়েছিল যদি তুমিও হারিয়ে যাও। আবার মনে হয়েছে আমার জীবন বড় অনিশ্চিত। আমি এখনো মোহিনী আর আমার মেয়ের খুনের বিচার পাইনি। কোনো প্রমাণ নেই আমার হাতে। খুনিরা আমার চোখের সামনে, অথচ আমি কিছুই করতে পারছি না। আর আজ আমার উপর রাগ করে সেই খুনিদের সামনে চলে এলে। এখানে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমাকে আমি এখানে থাকতে দেব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার মা বাবার যা সম্পত্তি আছে তা তুমি যাকে দেওয়ার দিয়ে দাও। তুমি আমার সাথে চলো প্লিজ। অনন্যার মুখের থেকে হাতটা সরালো শতদল। কিছুক্ষণ চারিদিক নীরবতা। সেই নীরবতা ভেঙে অনন্যা বলল, আমি যাব, কিন্তু এখন না। আমি কদিন এখানে থাকব, আর এখানে আমার কিছু হবে না, এইটুকু আপনি জেনে রাখুন। শতদল চুপ করে থাকলো। তারপর বলল, তোমার ফোনটা তোমার কাছে রেখে দাও। আমি ফোন করলে তুমি রিসিভ করবে, আর তুমিও যখন খুশি আমাকে ফোন করতে পারবে। কিছুক্ষণ পর দুজনে নেমে এলো ছাদ থেকে। শতদল বলল, অনন্যা কিছুদিন এখানে থাকতে চায়, থাকুক। তবে সামনেই তার একটা পরীক্ষা আছে। আমি আমার ওয়াইফকে পরীক্ষার দিনে নিয়ে যাব। ইন্সপেক্টর বললেন, অনন্যা ম্যাডাম, আপনি কি চান? অনন্যা বলল, তাই হবে, আমি ওনার সাথে যাব সেদিন। শতদল বিক্রমবাবুর কাছে গিয়ে বলল, চলুন এখন আমাদের সাথে, ও একদিন ঠিক ফিরে আসবে। কথাটা বলেই অনন্যার দিকে তাকালো শতদল। অনন্যাও তাকিয়ে আছে শতদলের দিকে। বিক্রমবাবু এগিয়ে এলেন অনন্যার দিকে। তারপর বললেন, তাড়াতাড়ি বাড়ি আসিস মা। তোর জন্য একটা পুতুল কিনেছিলাম, তখন তোর বয়স 6 বছর। আমি এখানে এসেছিলাম সেই পুতুলটা তোকে দিতে। তোর মামারা কেউ তোর সাথে আমার দেখা করতে দেয়নি সেদিন। আমি সেই পুতুলটা নিয়ে অপেক্ষা করেছিলাম। প্রথম যেদিন শতদল আমার বাড়ি গিয়েছিল, ওর ফেরার সময় সেই পুতুলটা হাতে দিয়ে বলেছিলাম ওটা তোকে দিতে। অনন্যা বলল, আমি সেই পুতুলটা আমার জন্মদিনে পেয়েছিলাম, যত্ন করে রেখেছিলাম নিজের কাছে। আজও শতদল বাবুর বাড়িতে সেই পুতুলটা আছে। বিক্রমবাবু বললেন, আমি আবারও অপেক্ষা করে থাকবো মা তোর ফিরে আসার। সবাই চলে যেতেই অনন্যার মামারা বললেন, এটা তুই ঠিক করলি না অনন্যা? অনন্যা শান্ত হয়ে বলল, তোমরা পেপারস রেডি করো, আমি সাইন করে দেব। তোমরা সব সম্পত্তি নিয়ে নাও, আমাকে আর আমার বাবাকে এবার একটু আলাদাভাবে ছেড়ে দাও। শতদল সমুদ্র বিক্রমবাবুকে নিয়ে ফিরল। বিক্রমবাবু চুপ করে আছেন।
শতদল বলল, আপনি চিন্তা করবেন না, অনন্যা ঠিক ফিরবে। রাতের বেলা শতদল ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটটা জ্বালাতেই সমুদ্র এলো। শতদল বলল, বিক্রমবাবু খেয়ে শুয়েছেন? সমুদ্র বলল, হ্যাঁ। শতদল ফোনটা বের করে কল করলো অনন্যাকে। খেয়েছো? হ্যাঁ। আপনি? খেয়েছি। বাবা ঠিক আছে তো? খেয়াল রাখবেন বাবার, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। তুমি নিজের খেয়াল রেখো। শুনুন, বলো। সিগারেটটা হাত থেকে ফেলুন এবার, দিন দিন এটা বেড়েই চলেছে। সমুদ্রদাকে বলবেন আমার উপর রাগ না করতে, আমি ঠিক ফিরবো। ফোনটা রেখে দিয়ে শতদল সিগারেটটা ফেলে দিল। সমুদ্র বলল, মেয়েটা সবাইকে চেঞ্জ করে দিয়েছে বল, কিন্তু ওকে জোর করলি না কেন তুই? তুই বারবার বললে ও আসার জন্য না করতো না। শতদল হেসে বলল, আজ আমি অনন্যার অন্য এক রূপ দেখেছি। ওর চোখ দেখে মনে হয়েছে ও অন্য কিছু ভেবে রেখেছে যা আমরা জানি না। সমুদ্র বলল, তার মানে? শতদল বলল, একটু ধৈর্য ধর, চুপচাপ দেখে যা। আমাদের চোখে যে আগুন, সেই আগুন কিন্তু অনন্যার চোখেও জ্বলছে। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব কাল সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।